এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লিগ টেবিলের 5 নম্বর এবং ইস্টবেঙ্গলের যে প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স 4 ম্যাচে 0 পয়েন্ট 4টেই হেরেছে, একটা ম্যাচও কিন্তু তারা জিততে পারেনি। এবং এইটা দেখলেই, এই স্ট্যাটসটা দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে খাতায় কলমে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে থাকবে এই আপকামিং ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের যে ম্যাচটা হচ্ছে সেখানে। তবে ফুটবল কি খাতায় কলমে খেলা হয়? হয় না। ফুটবল মাঠে নেমে খেলা হয়। 14ই মার্চ কি কেরালা ব্লাস্টার্স নতুন করে কোনো সারপ্রাইজ দেবে এইবারে ইন্ডিয়ান সুপার লিগে? না, ইস্টবেঙ্গল তাদের শেষ দুটো ম্যাচে জয় না পাওয়ার যে জায়গায় তারা রয়েছে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াবে। সেই নিয়ে আজকের ভিডিও। সবাইকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখছে সবাইকে ওয়েলকাম। প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেখতে থাকো এবং ভিডিওটা একদম স্কিপ করবে না। গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। পার্ট বাই পার্ট, পয়েন্ট বাই পয়েন্ট আমরা টোটাল অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করব অ্যাকচুয়াল সিচুয়েশনটা কী জায়গায় রয়েছে, ইস্টবেঙ্গলের কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ নেক্সট দুটো ম্যাচ। অবশ্যই স্পেশালি আজকে আমরা কেরালা ম্যাচ নিয়ে আলোচনা করবো এবং কেরালা যাদের হাতে কিন্তু 6 জন বিদেশি এই মুহূর্তে রয়েছে তারা কি ঘুরে দাঁড়াবে? কিন্তু আমি দেখো একটা জিনিস তোমাদের শুরুতেই বলছি ভিডিওতে, কেরালাকে প্রথম 4টে ম্যাচ হেরে যে ডাউন অ্যান্ড আউট সবাই ভাবছে, আমি কিন্তু ভাবছি না। কেন ভাবছি না, কি কারণে তারা ফিরে আসতে পারে সেইটার একটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই জন্য পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, শুরুতেই আমাদের এটা বলতেই হবে যে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই ম্যাচটা শুধুমাত্র একটা ম্যাচ নয়, তাদের কাছে কিন্তু যথেষ্টটা চাপের ম্যাচ। শেষ দুটো ম্যাচে তারা পয়েন্ট যেভাবে লুজ করেছে, তারা জামশেদপুরের কাছে হেরেছে, এফসি গোয়ার কাছে তারা হোম গ্রাউন্ডে জেতার মতো সিচুয়েশন ক্রিয়েট করেও তারা গোল না করতে পারে ম্যাচটা জিততে পারেনি। সেই জায়গায় কিন্তু দ্বিগুণ চাপ নিয়ে আবারও একটা হোম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামবে এবং ইস্টবেঙ্গলের ওপরে যে প্রত্যাশা সমর্থকদের, সেই প্রত্যাশা কিন্তু এই মুহূর্তে আকাশ ছোঁয়া। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ থেকে 14 তারিখের এই ম্যাচ থেকে 3 পয়েন্ট না তুলতে পারে, 100% ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপে আর থাকছে না। একদম 100% লিখে দেওয়া যাবে যে ইস্টবেঙ্গল আর চ্যাম্পিয়ন হতে পারবে না। কেরালা কিন্তু এই মুহূর্তে রয়েছে 0 পয়েন্ট নিয়ে 13 নম্বরে। তারাও কিন্তু এই সময় এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে চাইবে। ইস্টবেঙ্গল যেরকম চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে রয়েছে ইস্টবেঙ্গল টিম, সেরকম কেরালা কিন্তু এই মুহূর্তে রেলিগেশন ফাইট করছে মোহামেডান স্পোর্টিং এর সাথে। মোহামেডান সবার নিচে রয়েছে, তাদেরও 0 পয়েন্ট। মোহামেডান 14 নম্বরে রয়েছে, কেরালা 13 নম্বরে। সেই জন্য এই কেরালা টিমটা কিন্তু খুব ডেসপারেট হয়ে কিন্তু মাঠে নামবে। ডেভিড কাটালার ছেলেরা কিন্তু, আমি মার্ক মাই ওয়ার্ডস, আমি ভিডিওর শুরুর দিকেই বলে দিচ্ছি, এই টিমটা কিন্তু প্রচন্ড ডেসপারেট হয়ে কিন্তু 14 তারিখ পয়েন্টের জন্য মাঠে নামতে চলেছে। দেখো, ইস্টবেঙ্গল যে চাপে থাকবে সেটা শুরুতেই আমরা বললাম। ঠিক কি কারণে চাপে থাকবে সেই পয়েন্টগুলো যদি দেখি, শেষ দুটো ম্যাচে জয় না পাওয়া, অ্যাটাকের ফরওয়ার্ডরা গোল না করতে পারা। ইউসেফ প্রথম দুটো ম্যাচে গোল পেলো, পরের দুটো ম্যাচে গোল পায়নি। মিগেল গোল পায়নি আগের ম্যাচে মিগেলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এডভান্ডের পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না লাস্ট গোয়া ম্যাচে। এইটা কিন্তু ইস্টবেঙ্গলকে একটা চাপ সৃষ্টি করবে ইস্টবেঙ্গল টিমটার উপরে। আমি বলবো মিডফিল্ডে মোহাম্মদ রশিদ কিন্তু ঠিকভাবে খেলতে পারেনি। লাস্ট ম্যাচে মোহাম্মদ রশিদ ভালো খেলেছে, তার আগের ম্যাচটা কিন্তু মোহাম্মদ রশিদ ভালো যায়নি। আর শুধুমাত্র মোহাম্মদ রশিদ একা মিডফিল্ডে খেললেই যে ইস্টবেঙ্গলে মিডফিল্ড চলবে সেটা কিন্তু নয়। নাওরে মহেশ সিং কিন্তু আগের ম্যাচে এসে মিডফিল্ডে সেইভাবে কিন্তু খেলতে পারেনি। এটা কিন্তু একটা গভীর সমস্যা ইস্টবেঙ্গলের মিডফিল্ডে, যেটা আমরা ভিডিওর সামনের দিকে আরও পয়েন্ট টু পয়েন্ট নিয়ে আলোচনা করব। এবং একজন নতুন প্লেয়ারের ইনজেক্টেড হতে চলেছে টিমে, বা কোচ ইনজেক্ট করতে চলেছে। সেই ইনজেকশনের মাধ্যমে ইস্টবেঙ্গল টিমের কি রোগের চিকিৎসা কিভাবে হবে সেটাও কিন্তু সামনের দিকে থাকতে চলেছে। আরও আর একটা সমস্যা বলি, যেটা ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যাটা থেকে এই টিমটাও কাটিয়ে উঠতে পারেনি, যে ম্যাচের শেষের দিকে গোল খাওয়া। আমরা জামশেদপুর ম্যাচে দেখেছি রাইতা চিকাওয়া যে গোলটি করেছিল 80 মিনিটের পরে, শেষের দিকে গোল খেয়ে ইস্টবেঙ্গলে হেরে যাওয়াটা অনেক পুরনো রোগ। এটা শুধু অস্কার জামানায় নয়, আমরা ইন্ডিয়ান সুপার লিগের বহু কোচের আন্ডারে এই জিনিসটা দেখেছি। ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে এসে গোল খেয়ে ম্যাচ ড্র করে ফেলেছে, নয় ড্র করতে করতে ম্যাচ হেরে ফেলেছে। তো সেই রোগটা কিন্তু এই অস্কারের টিমেও রয়েছে। সেই রোগটাকে কিন্তু দ্রুত সারাতে হবে, তার ওষুধ, তার দাওয়াই কিন্তু দ্রুত দিতে হবে অস্কারকে। আমি যদি আবারও বলি যে শেষ দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা ছিল ম্যাচ কন্ট্রোল করা। ভাই, কিছু ফ্রেজে ইস্টবেঙ্গল ম্যাচ ভালো খেলছে, কিছু সময় টিম পুরো ম্যাচের বাইরে হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ম্যাচের মধ্যেই, আমি বলছি একটা ম্যাচের মধ্যেই। এটা গোয়ার ম্যাচেও ঘটেছে, এটা জামশেদপুর ম্যাচেও ঘটেছে। আগের দুটো ম্যাচে এইগুলো কিন্তু চোখে পড়েনি। তার কারণ হচ্ছে আগের দুটো টিম কিন্তু অতটা তৈরি ছিল না, বাট জামশেদপুর গোয়া তো তৈরি হয়ে এসেছিল। সেই জন্য তাদের এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গল যে এই ফ্রেজে ভালো খেলছে, কিছু ফ্রেজে ভালো খেলছে এবং কিছু ফ্রেজে খুব প্রেডিক্টেবল ফুটবল খেলছে, কোয়ালিটিটা মেনটেন করতে পারছে না, তার জন্যই কিন্তু তারা শেষ দুটো ম্যাচে রেজাল্ট পায়নি। দেখো, কেরালার ডেসপারেশন নিয়ে আমি এর আগেও বলছিলাম, আবারও ছোট্ট করে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিই। তোমরা সবসময় লক্ষ্য করে দেখবে, ফুটবলে যে দলটার কিছু হারানোর থাকে না, অর্থাৎ আমরা যে দলটাকে আন্ডারডগ হিসাবে চিহ্নিত করে দিই, বা যে দলটার থেকে আমাদের এক্সপেকটেশন লিস্ট এক্সপেক্টেড, যে দলটার পারফরমেন্সে এই দলটা জিতবে,
আমরা কিন্তু যাই বলি এই মুহূর্তে আমরা কিন্তু কেউই কিন্তু মেজরিটি আমি বলবো যে এক্সপেক্ট করছি না যে 14 তারিখের ম্যাচে কেরালা এই মুহূর্তে 4 ম্যাচ হারার পরে ইস্ট বেঙ্গলকে হারাবে। কিন্তু এই 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 সিচুয়েশনটাই কিন্তু একটা টিমের ডেসপারেট একটা যে সিচুয়েশন ওদের, যে ভাই আমাদের জিততেই হবে, আমাদের প্রথম পয়েন্ট তুলতেই হবে, ড্র করতে হবে অ্যাটলিস্ট। ওরা জেতার টার্গেট নিয়ে আসবে না, ওরা ড্র করার টার্গেট নিয়ে আসবে। এটাই কিন্তু কেরালার টিমটাকে কিন্তু ভয়ঙ্কর করে তুলতে পারে। এবারে আমরা কিছু ট্যাকটিক্যাল ব্যাটেলসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসবো মিডফিল্ড ব্যাটেল। আমরা জানি ফুটবলে যাদের মিডফিল্ডটা যাদের কন্ট্রোলে থাকে মোস্ট অফ দ্য টাইমস তারা ম্যাচটা কিন্তু তারা কন্ট্রোল করে। সবসময় আমি বলছি না, মেজরিটি অফ টাইম 90% টাইম তুমি তাই দেখবে যে যাদের আন্ডারে মিডফিল্ডার রয়েছে বা যাদের কন্ট্রোলে মিডফিল্ডার রয়েছে তারাই কিন্তু ম্যাচটা কন্ট্রোল করছে। এই মুহূর্তে যদি আমি কেরালার মিডফিল্ডে দেখি, বেশ কিন্তু কয়েকজন ইন্ডিয়ান কোয়ালিটি প্লেয়ার রয়েছে। বিপিন মোহনান রয়েছে, দানিশ ফারুক রয়েছে, রাউলিন বর্জেস রয়েছে, করু সিং রয়েছে, বেশ কিন্তু কয়েকজন ইন্ডিয়ান কোয়ালিটি প্লেয়ার রয়েছে। এছাড়াও কিন্তু তাদের মিডফিল্ডে কিন্তু 3 জন বিদেশিও রয়েছে। যেরকম বললাম এই টিমটা কিন্তু 6 জন বিদেশিও রয়েছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের জন্য যেটা স্বস্তির খবর হতে চলেছে বলে আমার কাছে এই মুহূর্তে আপডেট, যে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপো সম্ভবত এই ম্যাচে ইস্ট বেঙ্গল জার্সিতে তার চোট আঘাত জনিত যে সমস্ত সমস্যা ছিল সেইগুলো কাটিয়ে 5 স্টার হোটেলের জামাই আদর খাওয়ার পর আবার মাঠে নামতে চলেছে আগামী ম্যাচে। এবং ইয়ার্কির ছলে বললেও অন আ সিরিয়াস নোট, সাউল ক্রেসপো ছাড়া কিন্তু ইস্ট বেঙ্গলের মিডফিল্ডের কোয়ালিটিটা সেই লেভেলে কিন্তু আমার মনে হচ্ছে না। যেহেতু ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে এই টিমটাতে একজন প্রপার 10 বা ফলস 9-এর অভাব রয়েছে, সেই রোলটা মিগুয়েল ফেরেরাকে প্লে করতে হচ্ছে বেশিরভাগ সময়। সেই জন্য কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড যে পজিশনে মিগুয়েল ফেরেরা অ্যাকচুয়াল প্লেয়ার, সেই পজিশন ছেড়ে কিন্তু মিগুয়েলকে সবসময় সামনের দিকে থাকতে হচ্ছে। এবং অবশ্যই মিগুয়েল সামনের দিকে থেকে ইস্ট বেঙ্গল অনেক চান্সও ক্রিয়েট করছে। মিগুয়েল অ্যাটাকিং থার্ডে চলে যাওয়ার পরে ইস্ট বেঙ্গল অনেক চান্সও ক্রিয়েট করছে। সাউল ফেরত আসাতে কিন্তু রশিদ এবং সাউলের একটা পার্টনারশিপ আমরা এর আগে দেখেছি। এবং সাউলের যে এবিলিটি, 2-3টে পজিশনে, কখনো সেন্ট্রাল মিডফিল্ড, কখনো ডিফেন্সিভ মিডফিল্ড, ইস্ট বেঙ্গল যখন অ্যাটাকে উঠছে 3 ম্যান ব্যাক হয়ে যাচ্ছে যখন ইস্ট বেঙ্গল, বা যখন আনোয়ার যখন অ্যাডভান্স রোলে যাচ্ছে তখন সেন্টার ব্যাক পজিশনে চলে যাওয়া, এই রোলগুলো কিন্তু সাউল ক্রেসপো প্লে করে থাকে। এবং আমরা অনেক সময় দেখেছি যেদিন সাউল ফ্লোতে থাকে, ফর্মে থাকে, দৌড়ে খেলে, স্পিডে রান করে, যেটা খুব কম দিন হয় যদিও, সেদিনকে সাউল কিন্তু বক্স টু বক্স খেলার চেষ্টা করে, অনেক সময় গোলের কাছেও পৌঁছে যায়। এবং আমরা দেখেছি প্রিভিয়াসলি কিন্তু সাউলের কিন্তু গোল করার এবিলিটিও রয়েছে। তো সাউল ক্রেসপো আসছে এবং সাউল ক্রেসপো সম্ভবত স্টার্ট করবে। সাউল ক্রেসপো আসাতে কিন্তু ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে আরও অনেক ক্রিয়েটিভিটি বাড়বে। অ্যান্ড দ্য আদার থিং ইজ দ্যাট যে নাওরেম মহেশ সিং আগের ম্যাচে কিন্তু মিডফিল্ডে স্টার্ট করলো, খুব একটা ভালো খেলতে পারিনি যতটুকু নাওরেম মহেশ সিংয়ের থেকে এক্সপেক্টেড। এবং আমরা কিন্তু আমি বলবো কোচ কিন্তু আগের ম্যাচে কিছুটা ডেসপারেশনের জায়গা থেকেই নাওরেম মহেশ সিংকে কিন্তু স্টার্টিং 11-এ দিয়েছে। কারণ নাওরেম মহেশ সিং যেভাবে হাঁটুর ইঞ্জুরি থেকে রিকভারি করে ফিট ছিল, সেই জায়গা থেকে তোমরা যদি দেখো মেজরিটি অফ জায়গাতে কিন্তু বা মেজরিটি অফ টাইমস সব টিমেই যখন যে কোনো একটা প্লেয়ার যখন 1 মাস 15 দিন 20 দিন খেলার মাঠের বাইরে থাকে, ফিরে কিন্তু সে কিন্তু চেঞ্জ হিসাবে আছে, হঠাৎ করে স্টার্ট করে না। কারণ ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল না মিডফিল্ডে, অ্যান্টন সজবার্গের উপরে কোচ ভরসা করতে পারেনি, সাউল ক্রেসপো নেই, সেই জন্যই মহেশ স্টার্ট করেছিল। এবং এই ম্যাচে কিন্তু সম্ভবত মহেশকে কিন্তু আমরা রাইট উইংয়ে দেখবো। এবার মহেশ রাইট উইংয়ে গেলে কি হবে, ইন্টারচেঞ্জ করতে পারবে, কার সাথে করতে পারবে, মিগুয়েল ফেরেরা। এটা কিন্তু খুব ভাইটাল। আমরা কিন্তু যে সাফল্য, যতটুকু সাফল্য মানে ট্রফি ছাড়া সাফল্য, সেমিফাইনাল ফাইনালে ওঠাটাকে আমি বলবো যে ভালো সাফল্য, না বলে আমি বলবো যে ভালো ফুটবল ইস্ট বেঙ্গল খেলেছে, সেইখানে কিন্তু এই টিমটাই ছিল। সাউল, রশিদ, মিগুয়েল এরা মিডফিল্ডে, মহেশ, বিপিন এরা কিন্তু উইংয়ে। এডমান্ড হয়তো সেকেন্ড হাফে আসবে, এডমান্ডের আগের ম্যাচটা খারাপ গেলেও এডমান্ড কিন্তু দুর্দান্ত শুরু করেছে আইএসএলে। তবে আমার মনে হচ্ছে মহেশ রাইট উইংয়ে যাবে এবং মিডফিল্ডে মিগেল এবং মহেশ দুজনে ইন্টারচেঞ্জ করে খেলবে। যেহেতু মহেশেরও মিডফিল্ডে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, মিগেল তো মিডফিল্ডে খেলছেই, তো সেই জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গলের একটা অ্যাটাকে নতুন বৈচিত্র্য আমরা কেরালা ম্যাচে সম্ভবত দেখতে চলেছি। এত কিছু বলার পরেও আমি ইস্ট বেঙ্গলের উইং প্লে সব কিছুই বললাম, আমি কেরালার একটা টপিক বলবো তোমাদেরকে। কেরালা কিন্তু কাউন্টার অ্যাটাকিং বেস ফুটবল খেলবে এবং ইস্ট বেঙ্গলের যে ফুলব্যাকরা, যেরকম ধরো বাদিকে জয়গুপ্তা সম্ভবত স্টার্ট করছে 14 তারিখ সম্ভবত, কারণ নুঙ্গা স্টার্ট করবে না, জয়গুপ্তা ইজ ফুললি ফিট রয়েছে। জয়গুপ্তা বা ডান দিকে রাকিব, তারা যখন উঠে যাবে সামনের দিকে ইস্ট বেঙ্গলের উইঙ্গারদেরকে, রাইট উইঙ্গার লেফট উইঙ্গারদেরকে হেল্প করতে, সেই জায়গায় যে স্পেসটা ক্রিয়েট হবে সেইখানে বল ফেলে কিন্তু কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টা করতে পারে কেরালা ব্লাস্টার্স। এই পয়েন্টটাকে কিন্তু ইস্ট বেঙ্গলের ফুলব্যাকদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং ইস্ট বেঙ্গল উইং প্লে নির্ভর ফুটবল কিন্তু অস্কার খেলে। আমার মনে হয় বিপিন এবং মহেশ দুটো উইংয়ে থাকবে। এই উইং প্লেটা কিন্তু খুব জরুরি হবে। টার্গেট ম্যান ইউসেফ এজেজারি। আশা করব, প্রে করব যে ইউসেফ যাতে
ওই রকম মানে হাসতে হাসতে বাচ্চাদের মতো গোল মিস করেছে শেষ দুটো ম্যাচে, সেই রকম ভুল যাতে না করে। কারণ ইউসেফ 4 ম্যাচে 4 গোল এই মুহূর্তে এবং ম্যাকলারেন 4 ম্যাচে 7 গোল। এই লড়াইটা ইউসেফের মাথায় যেন থাকে যে 7 গোলের পিছনে ওকে দৌড়াতে হবে এবং ম্যাকলারেনকে তাড়া করতে হবে। এবং যেটা আমি তোমাদের বলছিলাম যে কেরালা কিন্তু কাউন্টার অ্যাটাকিং বেস ফুটবল খেলার চেষ্টা করবে। ধরো এটা আলোচনার মানে খাতিরে আমরা বলছি, ধরো কেরালা একটা গোল করে দিল, প্রথমে একটা গোল করে দিল, তাহলে কিন্তু এই টিমটা আরও ভয়ানক হয়ে উঠবে। কারণ ইস্টবেঙ্গল তখন অ্যাটাকে যাবে এবং কেরালা কাউন্টার অ্যাটাকে যাবে, এবং এই টিমটা পজিশনাল ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে খুব একটা চমকে দেবে বলে আমার মনে হচ্ছে না। কাউন্টার অ্যাটাকিং ফুটবলে লো ব্লক খেলে বা ডিফেন্স করে কাউন্টার অ্যাটাকিং ফুটবলে যাওয়ার চেষ্টাই করবে আপাতত মনে হচ্ছে। আগামীতে দেখা যাবে, ম্যাচের দিন আরও ক্লিয়ার হবে। তবে এই টিমটা যদি শুরুতে একটা গোল করে দেয় তবে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য চাপ হবে। এবং উল্টো দিকে প্রথম ম্যাচের 20 মিনিট যদি ইস্টবেঙ্গল মিডফিল্ডে কন্ট্রোল রেখে বল কন্ট্রোল রেখে উইং প্লে করে মিডফিল্ডে বল কন্ট্রোল রেখে যদি একটা গোল তুলে নিতে পারে, আমার মনে হয় কেরালা এই ম্যাচে ফিরে আসতে পারবে না। ইস্টবেঙ্গল যদি প্রথম 20 মিনিটে একটা গোল তুলে নিতে পারে, এই ম্যাচে আরও গোল হবে এবং কেরালার ফিরে আসার চান্সেস খুব কম থাকবে এই ম্যাচে। আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। আশা করছি তোমরা যারা যারা দেখছো এখন অব্দি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে, এবং ভালো লাগলে একদম শেষ অবধি দেখো বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিওগুলো। আশা করছি তোমাদের প্রতিটা ভিডিও খুব এনগেজিং লাগছে এবং প্রতিটা ভিডিও মনে হচ্ছে কিছু একটা তোমাদেরকে দিচ্ছি, এবং তোমাদের থেকেও কিছু পাওয়ার আশা করছি। কি পাওয়ার আশা করবো অবশ্যই তোমরা জানো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। আমরা ছোট্ট করে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা নিয়ে বলবো। এক্সপেক্ট করছি যে আনোয়ার আলী লেফট সেন্টার ব্যাক, জিকসান সিং রাইট সেন্টার ব্যাক। জিকসান আনোয়ারের মধ্যে কিছুটা কম্বিনেশনে কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে জামশেদপুর ম্যাচে একটু প্রবলেম হয়েছিল, যেটা খুব ন্যাচারাল। জিকসান যে খুব খারাপ খেলছে একদম পাতে দেওয়ার মতো এরকম আমি কিন্তু বলবো না, যে পাতে দেওয়ার মতো নয়। জিকসান ঠিকঠাক খেলছে, কিছুটা আউট অফ পজিশন খেলছে। অবশ্যই ওই হিজা সিডিএম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তো ওকে তো সেন্টার ব্যাক খেলতে হচ্ছে, কেভিন নেই বলে। কেভিন এসে গেলে আশা করছি ও মোটামুটি পৌঁছে যাবে নিজের জায়গাতে, সে সিডিএম খেলবে আবার। এবং বাদিকে জয়গুপ্তা এখন অব্দি আমাকে কোনোভাবেই ইমপ্রেস করতে পারেনি, সিরিয়াসলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনোভাবেই আমার এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগে জয়গুপ্তার খেলা ভালো লাগেনি। আশা করছি 14 তারিখে জয়গুপ্তা তার বেটার পারফরমেন্সটা দেবে। ডান দিকে রাকিব থাকবে। ইস্টবেঙ্গলের ডিফেন্সে আমার একটাই চিন্তা থাকবে, ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে। জয়গুপ্তা মানে বাদিক থেকে বারবার করে জয়গুপ্তা যখন প্রবলেম ফেস করছে, সেই জায়গায় আনোয়ার কিন্তু লেফট সেন্টার ব্যাক থেকে লেফট ব্যাকের দিকে বারবার রান করে গিয়ে ওকে হেল্প করতে হচ্ছে। অবশ্যই এক সেন্টার ব্যাকরা ফুল ব্যাকদের হেল্প করবে, ফুল ব্যাকরা সেন্টার ব্যাকদের হেল্প করবে। এই কোঅর্ডিনেশনে ডিফেন্সের একটা স্ট্রাকচার্ড ওয়েতে এভাবেই চলে, এটাই মেন স্ট্রাকচার। বাট জয়গুপ্তা যেভাবে মানে 10টার মধ্যে 8টা বল জয়গুপ্তা প্রেসারে পড়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু আনোয়ার আর জিকসানের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা কিন্তু খুব চিন্তার বিষয়। এবং আরও একটা জিনিস আমি বলি, কেভিনের পাশে রাইট সেন্টার ব্যাক কেভিন এবং তার পাশে রাকিব রাইট ব্যাকে, আর জিকসান সিং রাইট সেন্টার ব্যাক, তার পাশে রাকিবের মধ্যে কিন্তু তফাৎ আছে। কেভিন যে কত বড় একজন প্লেয়ার আজকে, এখন কিন্তু আমরা ইন্ডিয়ান সুপার লিগে কেভিন না থাকাতে বুঝতে পারছি। আশা করছি দ্রুত কেভিন ফিরবে। তবে আমি এই মুহূর্তে মোহামেডান ম্যাচেও কেভিন তো স্টার্ট করার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। স্কোয়াডে থাকলেও থাকতে পারে, নট শিওর। কেভিন এখন অব্দি বল নিয়ে পুরোদমে প্র্যাকটিস স্টার্ট করেনি। আজকে 11 তারিখ হয়ে গেল, 21 তারিখ মোহামেডান ম্যাচ। আমার মনে হয় না যে মোহামেডান ম্যাচেও কেভিন থাকবে বলে। আমার মনে হচ্ছে যে নেক্সট মান্থে এপ্রিলে হয়তো আমরা কেভিনকে দেখতে পাবো। 14 তারিখের ম্যাচে তো কেভিন কোনোভাবেই নেই। তো এনিওয়ে এটাই সিচুয়েশন, এবং এই জায়গা থেকেই ইস্টবেঙ্গল এবং কেরালার ম্যাচ শুরু হচ্ছে। ফুটবলে সব কিছুই পসিবিলিটি থাকে, বাট ডেফিনেটলি অন পেপার ক্লিয়ার ফেভারিট ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকতে গেলে অ্যাটলিস্ট 3-4-এর মধ্যে যদি থাকতে পারে, নেক্সট ম্যাচটা জিতলে একটা কনফিডেন্স পাবে। তারপরের ম্যাচটাও খানিকটা ইজি ম্যাচ আমি বলবো। সেই জায়গাতে ডু অর ডাই সিচুয়েশন ইস্টবেঙ্গলের জন্য। যদি সামহাউ ফাম্বেল করে, হেরে যায় অর ড্র করে, এভরিথিং ইজ ওভার। আর নতুন করে আমরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ডিসকাস করবো না। এরপরে যদি মানে 14 তারিখ ইস্টবেঙ্গল জিততে না পারে, তার পরবর্তীতে সব ভিডিওগুলো ইস্টবেঙ্গল কীভাবে মিড টেবিলে থাকবে সেটা নিয়ে ডিসকাস হবে। ঠিক আছে, তো এইটুকুই আমার বক্তব্য ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্টে জানাবে। তোমাদের মূল্যবান বক্তব্যগুলো আমি পড়বো, কমেন্টগুলো আমি পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।